আরেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু শুরু করি, আরেকটা কেস স্টাডিজ তোমাদেরকে সার্জিক্যাল সাইট ইনফেকশনস নিয়ে কথা বলবো। আমাদের সিলেবাসে 4টা জিনিসের উপরে তোমাদের সাথে ডিসকাস করার কথা আছে। প্রথমটা ছিল ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এরপরে আমরা আলোচনা করেছিলাম মেনিনজাইটিস নিয়ে। আহ এরপরে আজকে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশনস নিয়ে কথা বলবো। আমাদের হসপিটাল গুলোতে প্রত্যহ অনেক ডেইলি আমাদের অনেকগুলো সার্জারি করতে হয়, এবং যে সার্জারি গুলো করার ফলে সেখানে অনেক সময় পোস্ট সার্জিক্যাল ইনফেকশনস তৈরি হতে পারে। তো সেই বিষয়টাই আমরা আলোচনা করব। আমাদের যে কোনো সার্জারি করতে গেলে স্কিন আমাদেরকে কি বলে কাটতে হয়, স্কিনে ইনসিশন করতে হবে। তো স্কিন আমাদের একটা ন্যাচারাল ব্যারিয়ার। তো সুতরাং ন্যাচারাল ব্যারিয়ার যে স্কিনটা রয়েছে এটি আমাকে ওপেন আপ করতে হবে। এবং আমরা যতই প্রোটোকল বা প্রিকশনস নিই না কেন, তুমি যখনই স্কিনে একটা ব্রেকআপ হবে সেখানে তোমার একটা ইনফেকশন হওয়ার চান্স থেকেই যায়। আমাদের এই ন্যাচারাল ব্যারিয়ারটা তখন দুর্বল হয়ে পড়ে। তো যে কারণে আহ, সেখানে এই সার্জারির স্থানে যদি কোনো ইনফেকশন হয় তাকে আমরা বলি সার্জিক্যাল সাইট ইনফেকশনস, বা সংক্ষেপে এসএসআই বলা হয়। সেটি আমরা আলোচনা করব। স্কিন আমাদের কি বলে, যে এসএসআই এর কথা বললাম, সার্জিক্যাল সাইট ইনফেকশনস, এটি হচ্ছে যে কোনো সার্জারি করার পর 30 দিন পর্যন্ত ওই স্থানে যদি কোনো ইনফেকশন দেখা দেয় সেটি আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন হিসেবে আহ, ইয়ে করব, ডিফাইন করব। এবং আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই ছবিতে তার ইয়ারের নিচে একটা কি বলে সার্জারি করা হয়েছে, এবং সার্জারি করার পর ওই স্থানটাতে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি দেখবো যে লাল হয়ে আছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? Yes, sir. তো রেডনেস একটা মার্ক আর কি আমাদের এই সার্জিক্যাল সাইট ইনফেকশনস এর। আমরা আরো কিছু সিমটমস দেখব। আমাদের লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ এর মধ্যে দেখা যায় যে যে সমস্ত পেশেন্ট সার্জারিতে যায় তাদের মধ্যে 11%-এর এই সার্জিক্যাল সাইট ইনফেকশন হতে পারে। আফ্রিকাতে দেখা গেছে যে সিজারিয়ান সেকশন যত হয় ফিমেলদের মধ্যে, তাদের 20%-এর কোনো না কোনো একটা উন্ড ইনফেকশন তৈরি হয়ে যায়। তো সুতরাং সার্জিক্যাল সাইট ইনফেকশন এটা বেশ কমন। আমরা মোটা দাগে বলতে পারি 10 জনে 1জন সার্জিক্যাল সাইট ইনফেকশনে আক্রান্ত হচ্ছে। তো সুতরাং এখান থেকে আমাদেরকে কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। সার্জিক্যাল সাইট ইনফেকশনস 3 প্রকার। আমি এখানে একটা স্কিনের লেয়ার দেখিয়েছি, একেবারেই সুপারফিশিয়াল লেয়ার রয়েছে, ডার্মিস এপিডার্মিস। এরপরে সাবকিউটেনিয়াস টিস্যু রয়েছে। এই সাবকিউটেনিয়াস টিস্যুর পরেই আমাদের বিভিন্ন ধরনের মাসেল টিস্যু বা ফাইবার টিস্যু যেগুলো আছে, মাসেল গুলো, সেগুলোর অবস্থান আছে। এদেরকে বলা হয় ডিপ সফট টিস্যু। এরপরে কোনো কোনো জায়গায় বিভিন্ন ধরনের অর্গান রয়েছে। প্রত্যেকটা স্কিনের নিচে আমাদের বেশ কিছু অর্গান রয়েছে। তো এই যে একদম আপার লেয়ার, সেই আপার লেয়ারে যদি কোনো ইনফেকশন হয় তাদেরকে আমরা বলি সুপারফিশিয়াল ইনসিশনাল এসএসআই। সুপারফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে একদম উপরের দিকে। তো সুতরাং স্কিন অ্যান্ড সার্জিক্যাল সাইট ইনফেকশন যেটি একদম আপার লেয়ারে হবে সেটিকে বলা হচ্ছে সুপারফিশিয়াল ইনসিশনাল এসএসআই। জাস্ট যেখানে কাটাটা হয়েছে সেই জায়গায় আহ, সংশ্লিষ্ট ওই এরিয়াটাতে শুধুমাত্র একটা ইনফেকশন হবে। এরপরে ডিপ ইনসিশনাল এসএসআই হতে পারে occurs beneath the incision area in muscle and the tissues surrounding the muscles, অর্থাৎ সাবকিউটেনিয়াস টিস্যু পার হয়ে সফট টিস্যুতে গিয়ে যদি কোনো ইনফেকশন হয় মাসেল টিস্যুতে গিয়ে,
তাহলে সেটাকে বলছে ডিপ ইনসিশনাল সার্জিক্যাল সাইট ইনফেকশনস। এবং এরও ভিতরে গিয়ে অর্গানে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, যেটা আমরা এখানে লিখেছি, অকার্স এনি এরিয়া অফ দ্য বডি আদার দ্যান স্কিন, মাসেল অ্যান্ড সারাউন্ডিং টিস্যু দ্যাট ওয়াজ ইনভলভ ইন দ্য সার্জারি। অর্থাৎ তুমি হয়তো কোলনে একটা সার্জারি করছো, সেই কোলনের স্থানে গিয়ে যদি কোনো ইনফেকশন হয়, তো একটা কোলন হতে পারে, একটা হার্ট এর উপরে বাইপাস সার্জারি হতে পারে, তুমি কি বলে আহ, আমাদের গাইনিকোলজিক্যাল সিজারিয়ান সেকশন হতে পারে, ইউটেরাসে, এরকম নানান অর্গানে আমরা গিয়ে কি বলে সার্জারি করতে পারি। সেই সার্জারিটা করলে বা মানে সেই অর্গানটাতে যদি কোনো ইনফেকশন ঘটে, সেটাকে বলা হচ্ছে অর্গান স্পেস সার্জিক্যাল সাইট ইনফেকশনস। তো সুতরাং তিন ধরনের স্পেসে আমাদের সার্জিক্যাল সাইট ইনফেকশনস হতে পারে: সুপারফিশিয়াল, ডিপ ইনসিশনাল এবং অর্গান স্পেসিফিক। এটা নির্ভর করে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে সার্জিক্যাল সাইট ইনফেকশনস এর। এই রিস্ক ফ্যাক্টর গুলো দুটো ভাগে আমরা ভাগ করেছি, একটা পেশেন্ট রিলেটেড আর একটা প্রসিডিউরাল রিলেটেড। অর্থাৎ সার্জিক্যাল সাইট ইনফেকশনস কিন্তু শুধুমাত্র প্রসিডিউরাল রিলেশনের উপর নির্ভর করে না, পেশেন্টের উপরেও নির্ভর করছে। বিশেষ করে পেশেন্টের এইজ। আমরা জানি আমাদের পেশেন্টের এইজ, অর্থাৎ যত বেশি এইজেড হবে তাদের ইমিউনিটি কমতে থাকে। সুতরাং স্বাভাবিকভাবেই এজেড পপুলেশনের সার্জারি করতে গেলে তোমার একটা সার্জিক্যাল সাইট ইনফেকশনের রিস্ক থেকে যাবে। আর কম্পারেটিভলি ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, এই ইয়াঙ্গার এজের, তাদের ক্ষেত্রে ইমিউনিটিটা একটু ভালো শো করতে পারে এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনস এর রেট কমে যেতে পারে। নিউট্রিশনাল স্ট্যাটাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে কোনো সার্জারি করার পরে পেশেন্টদেরকে নিউট্রিশনাল মানে প্রচুর খেতে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে সার্জারি করা পেশেন্টদেরকে বেশ ভালো পরিমাণে প্রোটিন বা ভাইটামিনস গুলো, মিনারেলস গুলো, এগুলো আমাদের ইনফিউশন দিতে হয়। সেই ইনফিউশন গুলোতে আমরা প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স রাখি বা ইয়ে রাখি, যাতে করে টিস্যু রিপেয়ারটা হয়। ঠিক সেই সময় যদি আমরা নিউট্রিশনাল স্ট্যাটাসটা কম থাকে, খাবার দাবার কম খায়, তো সেক্ষেত্রে সার্জিক্যাল সাইট ইনফেকশনস হতে পারে, টিস্যু রিপেয়ারিং ডিলে হতে পারে। ডায়াবেটিস ভেরি মাচ কমন। আমাদের ডায়াবেটিস যদি কারো থাকে, গ্লুকোজ লেভেল 7-এর বেশি থাকে, সেক্ষেত্রে তো সার্জারি করতেই চাইবে না, ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কারণ এক্সেস গ্লুকোজ ইন ব্লাড রিডিউসেস ইমিউনিটি এবং টিস্যু রিপেয়ারিং কে সে, উন্ড হিলিং প্রসেসটাকে সে ডিলে করে দেবে। স্মোকিং ডেফিনেটলি এটা একটা মানে খুব রিস্ক ফ্যাক্টর। ওবেসিটি, যেটা আগে বলা হয়েছে যে যদি ওবেস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রেও সার্জিক্যাল সাইট ইনফেকশন হওয়ার রেট বেড়ে যায়। কোএক্সিস্টেন্ট ইনফেকশন অ্যাট আদার সাইট, অর্থাৎ তোমার যে জায়গায় সার্জারি করেছে সেই জায়গায় নয়, আশেপাশের কোথাও হয়তো আগে থেকে ইনফেকশন ছিল, সেখানে থেকে তোমার ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে তোমার সার্জিক্যাল সাইট ইনফেকশনে। লেন্থ অফ হসপিটাল স্টে, খুব ভালো হয় হসপিটালে বেশি দিন না থাকা, কারণ হসপিটাল একটা জীবাণুর কারখানা। ওখানে সবই রোগী মানুষ, যত বেশি থাকবা তত বেশি প্রবলেম। তো সুতরাং হসপিটাল থেকে যত দ্রুত ডিসচার্জ নিয়ে বাসায় আসা যায় ততই ভালো। অল্টার্ড ইমিউন রেসপন্স যদি কোনো কারণে হয়ে থাকে, সেক্ষেত্রেও সার্জিক্যাল সাইট ইনফেকশনস হতে পারে। তো পেশেন্ট রিলেটেড আমরা 8টা ফ্যাক্টর জানলাম। প্রসিডিউরাল রিলেটেড বেশ ফ্যাক্টর রয়েছে, যেগুলো হয়তো অনেকটাই প্রিভেনশন করা সহজ আমাদের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ডিউরেশন অফ সার্জিক্যাল স্ক্র্যাব, মানে তুমি কতক্ষণ ধরে সার্জারিটা করেছো, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিছু কিছু সার্জারি আছে তোমার 24 ঘন্টা ধরে করতে হতে পারে। সুতরাং সার্জিক্যাল স্ক্র্যাবের ডিউরেশনটা কতক্ষণ, সেটি যত দ্রুত শেষ করা যায় তত ভালো। স্কিন যত দ্রুত র্যাপিং করে দেওয়া যায় বা তোমার আমাদের সুচর করে দেওয়া যায়, সেটা তত ভালো। স্কিন অ্যান্টিসেপসিস ব্যবহার করা উচিত যে কোনো সার্জারির পূর্বে।
এবং ভালো করে পোভিডন আয়োডিন দিয়ে দেখবা যে সার্জারির পূর্বে হাত পা ধুয়ে দিচ্ছে বা যে জায়গায় করতে হবে সেই জায়গাগুলো খুব ভালোভাবে ওয়াশ করছে। প্রি অপারেটিভ শেভিং এটা করার দরকার নাই, এটা আমরা বলবো প্রি অপারেটিভ শেভিং খুব একটা ভালো জিনিস না, কারণ শেভিং করলে আমাদের কি বলে স্কিনে একটা পোর তৈরি হতে পারে এবং সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। যে কোনো শেভিং স্কিনে একটা কাট তৈরি করে, স্পেস তৈরি করে। ডিউরেশন অফ অপারেশন, আমরা কতক্ষণ ধরে অপারেশন করছি, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলেক্সিস ইউজ করেছি কিনা, যদি না করে থাকি তাহলে রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। অপারেটিং রুম ভেন্টিলেশন, আমাদের ওটি রুমের কি বলে ভেন্টিলেশন সিস্টেমটা কেমন আছে সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখবা এই জন্য সকল মানে মানে সেখানে পার্সনের উপস্থিতিটা খুবই রেস্ট্রিক্টেড করা হয়, এয়ার ভেন্টিলেশনটা খুব রেস্ট্রিক্টেড করা হয়। ইনঅ্যাডিকুয়েট স্টেরিলাইজেশন যদি করে থাকে, আমাদের যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হবে স্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। সার্জিক্যাল ড্রেইন যেগুলো ব্যবহার করা হবে সেখানে কম্পোনেন্ট গুলো যেন তোমার একেবারে স্টেরিলাইজ করা যেতে পারে এবং ওপেনিং যেগুলো থাকবে ড্রেনেজ সিস্টেমের সেই ওপেনিং গুলো যেন ভালোভাবে কি বলে ঢেকে রাখা হয় আর কি। পুয়ার সার্জিক্যাল টেকনিক যদি কেউ ইউজ করে বা ফরেন ম্যাটেরিয়ালস যদি কোনো কিছু রেখে আসে সার্জারি করার পর, কিছু থেকে গেল রেমন্যান্ট অংশ, সেগুলো আমরা আমাদের শরীরে ইনফেকশন ক্রিয়েট করতে পারি। তো এই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদেরকে মিনিমাইজ করা যেতে পারে, আমরা যে করতে পারবো না তা না। তো সাইন অ্যান্ড সিমটমসটা আমরা, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলিক্সিসটা একটু একবার হ্যাঁ বলতে চাই। আমরা প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক প্রোফাইলেক্সিস হিসেবে সার্জারির 2 দিন পূর্বে থেকে আমরা দিতে পারি। এটা আমরা একটু পরে বলবো কোন কোন ড্রাগ গুলো সার্জিক্যাল প্রোফাইলেক্সিস হিসেবে আমরা ব্যবহার করতে পারি কোন ইয়েতে, সেটার লিস্টও আমরা দিয়ে ওকে দিব। আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করা যেতে পারে সেটার লিস্ট আমরা একটা দেখাবো। আমরা যে সাইন সিমটমস গুলো সাধারণত পাওয়া যায় সার্জারির পরে, দেখা যায় যে পাঁচ ফর্মেশন করে এবং সুপারফিশিয়াল ইনসিশনাল এসএসআই তে আমরা দেখি যে সাইড থেকে পাঁচ বের হয়ে আসছে বা রেড কালার হতে পারে। স্যাম্পলস অফ দ্য পাস মে বি গ্রোন ইন দ্য কালচার, আমাদের ল্যাবরেটরিতে কালচার করে আমরা কজিং ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে অর্গানিজমটা রয়েছে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়া ডিপ ইনসিশনাল এসএসআই তেও আমাদের পাঁচ ফর্মেশন করবে, তবে সেখানে সাইডটা আবার রিওপেন করতে হতে পারে এবং রিওপেন করে পাঁচ ফর্মেশনটা কোথা থেকে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হতে পারে। আর অর্গান স্পেস এসএসআই তে আমাদের যে পাঁচ ফর্মেশন করছে সেটা অ্যাবসেস আকারে মানে পুল একদম একটা ফোড়া, বিশাল ফোড়া তৈরি করে ফেলতে পারে এবং যেখানে তোমার পাঁচগুলো জমা হচ্ছে। সুতরাং এই তিনটা ক্ষেত্রেই যদি আমরা দেখি যে স্কিনের নিচে রেডনেস অ্যাজ ওয়েল অ্যাজ পাঁচ ডিসচার্জ হচ্ছে বা পাঁচ ফর্মেশন করে অ্যাবসেস হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, এগুলো সবই ইন্ডিকেট করে যে আমার এসএসআই গুলো যেটা হয়েছে, সার্জারি যেটা করা হয়েছে সেখানে ইনফেকশন পড়ে গেছে। আমরা পজিটিভ অর্গানিজম যদি দেখি এর পিছনে মেইনলি স্টাফিলোকক্কাস অরিয়াস থাকে, কোয়াগুলেস নেগেটিভ, গ্রাম নেগেটিভ বেসিলাই এগুলোও থাকতে পারে এবং সিউডোমোনাস অ্যারোজিনোসা। এই তিনটা ব্যাকটেরিয়াই আমাদের অপারেশন থিয়েটারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমাদের যে অপারেশন থিয়েটারে যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয়, যে এয়ার, যে পার্সোনেল গুলো বা যে ফ্লোর বা যে বেড গুলো ইউজ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সোয়াব নিয়ে দেখা গেছে এই তিনটা ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। তো সুতরাং কোনো না কোনো ভাবে এরা ওই সার্জিক্যাল সাইটে আশপাশে স্থান নিয়েছে এবং তোমার ইনফেকশনটা গ্রো করেছে। প্রিভেনশন হিসেবে আমরা এখানে কিছু স্টেপস রেখেছি, এগুলো আমাদেরকে ফলো করলে হয়তো কিছুটা কমে আসবে। Preoperative strategies focus on controlling patient-related risk factors and appropriate hand or forearm antisepsis for surgical team members. অর্থাৎ আমাদের
ডেফিনেটলি পেশেন্ট রিলেটেড যে রিস্ক ফ্যাক্টর গুলো রয়েছে একটু আগে যেগুলো আলোচনা করা হয়েছে, যেমন ওবেসিটি, ডায়াবেটিস, স্মোকিং, নিউট্রিশনাল স্ট্যাটাস, এরকম নানান ধরনের যেগুলো রয়েছে সেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আমরা পেশেন্টকে সেভাবে তৈরি করতে পারি। আর সার্জিক্যাল টিম মেম্বার 6-7 জনের যে একটা টিম মেম্বার থাকে, অ্যানেস্থেসিওলজিস্ট, তারপরে আদার্স যে নার্সিং ডক্টরস, এদের সকলেরই যে টিম মেম্বার রয়েছে তাদের হাত পা একেবারে অ্যান্টিসেপসিস করা উচিত। প্রি এক্সিস্টিং ইনফেকশনস অ্যাট সাইটস রিমোট ফ্রম দ্য অপারেশন সাইট শুড বি আইডেন্টিফাইড। অর্থাৎ তোমার যেখানে সার্জারি করবে তার আশপাশে কোথাও প্রি এক্সিস্টিং ইনফেকশন আছে কিনা সেটা ট্রিট করতে হবে আগে, করে তারপরে সার্জারিতে যেতে হবে। এবং এটা বলা আছে যে যদি সুযোগ হয় এটা ইলেকটিভ সার্জারি করতে, মানে যতক্ষণ ওই ঘা শুকাবে না ততক্ষণ আমরা সার্জারি করব না। একটা ইলেকটিভ সার্জারি যদি পসিবল হয়, বাট সবসময় ইলেকটিভ সার্জারি নাও থাকতে পারে, কারণ একটা মানুষের জীবন মরণের প্রশ্ন চলে আসতে পারে যে তার এখনই সার্জারি করতে হবে, আদারওয়াইজ তাকে বাঁচানো যাবে না। তো সেক্ষেত্রে তো আমরা সার্জারি করব, বাট যদি সুযোগ থাকে যে প্রি এক্সিস্টিং ইনফেকশনকে আমরা কি বলে পেয়ে যাই আশপাশে কোথাও, তাকে আগে সার্জারির পূর্বে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ওবেস পেশেন্ট শুড বি এনকারেজ টু লুজ ওয়েট, সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর স্মোকার্সদেরকে স্মোকিং স্টপ করতে হবে। তারপরে পরের পয়েন্ট আমরা বলছি যে আমরা পেশেন্টকে অপারেশনের পূর্বে ওয়াশ করতে হবে বা শাওয়ার উইথ অ্যান্টিসেপটিক এজেন্ট, and immediately before the operation skin should be adequately cleaned with an antiseptic solution. আমরা এইভাবে পেশেন্টকে প্রিপেয়ার করব আমাদের সার্জারির পূর্বে। হেয়ার রিমুভালটা আমরা অ্যাভয়েড করতে বলেছি, এটা আমি আগেও বলেছি যে স্কিন শেভিং করা যাবে না, কারণ মাইক্রোস্কোপিক স্কিন কাট তৈরি হয়ে যেতে পারে যেখানে ব্যাকটেরিয়া একটা দুইটা কলোনি ফর্মেশন করে ফেলতে পারে। আর শর্ট কোর্সেস অফ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলেক্সিস আর ওয়াইডলি ইউজ টু রিডিউস স্কিন সার্জিক্যাল সাইড ইনফেকশনস। সুতরাং আমাদেরকে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার করতে হবে, যেটি আমাদেরকে একজন জিজ্ঞেস করেছে। তো আমরা এখানে একটা লিস্ট দিয়েছি যে 5 ধরনের সার্জারি, বিশেষ করে কার্ডিওথোরাসিক, যদি কারো বাইপাস সার্জারি বা ওখানে সার্জারি করতে হয় সেক্ষেত্রে সেফিউরোক্সিম, ভ্যানকোমাইসিন এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যদি কোনো আমরা করি সার্জারি সেক্ষেত্রে সেফোটাক্সিম বা সেফাজোলিন প্লাস মেট্রোনিডাজোল এই কম্বিনেশনটা ইউজ করা যেতে পারে। গাইনিকোলজিক্যাল যদি সার্জারি করি, কারণ আমাদের বাংলাদেশে সিজারিয়ান অপারেশনটা খুবই কমন, প্রায় সব হসপিটালেই এটা করা হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভেলনিক অ্যাসিডের কম্বিনেশনটা ভালো ব্যবহার করা যায়। ভাস্কুলার যদি অপারেশন করতে হয় কোথাও সেফাজোলিন বা ভ্যানকোমাইসিন ইউজ করতে পারি। অর্থোপেডিক সার্জারি করতে গেলে আমরা সেফুরোক্সিম বা ভ্যানকোমাইসিন আমরা ইউজ করতে পারি। তো এই প্রোফাইলিক্সিস গুলো আমরা শর্ট কোর্সে দিতে পারি। ইভেন্ট সার্জারির পরেও আমাদেরকে বেশ কয়েক দিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হতে পারে, সেটি পূর্ব থেকেই শুরু করা যেতে পারে। পোস্ট অপারেটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা বলেছি যে সিডিসি গাইডলাইন হচ্ছে যেখানেই তুমি সার্জারি করো না কেন সেটা প্রোটেক্টেড থাকতে হবে, স্টেরাইল ড্রেসিং দিয়ে অ্যাটলিস্ট 48 আওয়ার্স প্রোটেকশন দিতে হবে। এবং যারা এই কি বলে কোনো কোনো উন্ড আছে যেগুলো আরো বেশি দিন থাকতে হতে পারে, তখন এটাকে চেঞ্জ করতে হবে, স্টেরাইল টেকনিক ব্যবহার করে এই ড্রেসিং গুলোকে চেঞ্জ করা উচিত, তাহলে স্কিন ইনফেকশনের রেটটা কমে যাবে। কারণ পোস্ট অপারেটিভ স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক ভাবে পালন না করে অপারেশন সাকসেসফুল হতে পারে, বাট এরপরে যদি স্টেরাইল জিনিসপত্র ব্যবহার না করেন, একই কাপড় দিয়ে একই গজ একই ব্যান্ডেজ দিয়ে যদি প্রতিদিন ওই জায়গাটা মানে আমরা ঢেকে রাখছি, তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে যেতে পারে। তো বেটার হলো আমরা স্টেরাইল ড্রেসিং গুলো চেঞ্জ করব, নিয়মিত চেঞ্জ করব, করে আমাদের কি বলে ইনফেকশনটার রেটটা কমে আসবে। তো আমরা সার্জিক্যাল সাইড ইনফেকশনস এর বেশ কয়েকটা জিনিস শিখলাম। আমরা প্রিভেনশন জানলাম, রিস্ক ফ্যাক্টর জানলাম, সাইন সিমটমস জানলাম, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, এগুলো আমরা আলোচনা করেছি। হুম
এরপরে আমরা আরেকটা এই চ্যাপ্টারের আরেকটা ছোট পার্ট আছে। হ্যাঁ, তোমাদের ইয়েটা অফ করো, সাউন্ডটা অফ করে দিও, আমাদের 10 মিনিট লাগবে। আমরা অ্যাথলেট ফুড ইনফেকশন, এটা আর একটা মানে কেস স্টাডি আমরা আলোচনা করব। আমাদের একজোড়া পা দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ফেটে ফেটে গিয়েছে, স্কিনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম একটা যে ডিজিজ, এটাকে বলা হয় অ্যাথলেটস ফুড ইনফেকশন বা টিনিয়া পেডিস। আমরা কেসটা এভাবে বলেছি: 42-year-old man came into a clinic. His both feet are extremely itching, অর্থাৎ প্রচুর তার চুলকানি হচ্ছে। ব্লিস্টার্স অ্যান্ড ড্রাই স্কেলি স্কিন ইজ অবজার্ভড অলসো, এবং খুবই শুকনো এবং ব্লিস্টার্স কিছু আমরা আঁশের মতো স্কিন দেখছি। ইট ইজ ডিফিকাল্ট টু কন্টিনিউ হিজ ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং সে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারছে না। আমরা এই যে পায়ের মধ্যে দেখছি, নিশ্চয়ই সে হাঁটা চলাফেরা করতে তার কষ্ট হবে বা এক্সারসাইজ করতে কষ্ট হবে। এরকম একটা মানুষ যদি আসে তার পায়ের এই ধরনের প্রবলেম নিয়ে, ব্লিস্টার্স, ইচিং, ড্রাই স্কেলি স্কিন, তাহলে আমরা যে ইনফেকশনটা গেজ করব সেটা হচ্ছে অ্যাথলেটস ফুড বা টিনিয়া পেডিস। ইটস এ ডার্মাটোফাইটিক ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য ফিট। এটা ক্রনিক একটা কন্ডিশন তৈরি করতে পারে, বারবার ফিরে আসতে পারে, খুবই সহজে যায় না। একটু ঘামলে বা একটু মোজা টোজা পরলে, খেলাধুলা করলে এটা আবার ফিরে আসতে পারে। এর পিছনে যে পজিটিভ অর্গানিজম রয়েছে তার নাম হচ্ছে ট্রাইকোফাইটন রাবরাম, ইজ দ্য মোস্ট কমন প্যাথোজেন। এছাড়া আরো দুই একটা প্যাথোজেনের নাম আমরা এখানে লিখেছি। ট্রাইকোফাইটন ইন্টার, তোমাদের ইয়েটা অফ করে দাও। ওকে, আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? হ্যালো? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, ওই ইন্টারনেট খুবই ডিস্টার্ব করতেছে, তো ভয়ে আছি কখন চলে যায়। তো ট্রাইকোফাইটন রাবরাম যে অর্গানিজমটা আমরা নাম বললাম, ফাঙ্গাস, এটা দিয়ে হয়। আমরা আমাদের পায়ের উপরে বা নিচে ঘাম হলে বা টাইট ফিটিং শুজ পরলে এটা হওয়ার রেটটা বেড়ে যায়, বিশেষ করে যারা খেলাধুলা করে। এই ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস, বিভিন্ন ধরনের খেলাধুলা, অ্যাথলেটস যারা ফুটবল খেলছে, তারা সারাক্ষণ একটা মোজা পরে বা একটা শুজ ব্যবহার করছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার রেটটা আরো বেশি। তো সাইন সিমটমসটা কেমন হবে এটা আমরা একটু আগে ছবিগুলো দেখলাম। স্কেলি স্কিন হবে, ফেটে ফেটে যাবে। পিলিং অর ক্র্যাকড স্কিন বিটুইন দ্য টোজ, দুই আঙ্গুলের মাঝখানেও স্কিনটা ফেটে যেতে পারে। দুই আঙ্গুলের মাঝখানে যে স্কিনটা আছে সেটা ক্র্যাকড হয়ে যেতে পারে। প্রচুর চুলকাবে, স্পেশালি রাইট আফটার টেকিং অফ শুজ অ্যান্ড সক্স। সক্স এবং শুজ খোলার পরে দেখবা প্রচুর চুলকাচ্ছে পায়ে। ইনফ্লেমড স্কিন, রেডিশ কালার বা পার্পলিশ কালার হয়ে যেতে পারে। বার্নিং সেন্সেশন আসবে, জ্বলবে মনে হচ্ছে যেন। ব্লিস্টার ফর্ম করতে পারে, চুলকাতে চুলকাতে একটু ব্লিস্টারের মতো হয়ে যেতে পারে। ড্রাই স্কেলি স্কিন অন দ্য বটম অফ দ্য ফুট দ্যাট এক্সটেন্ডস আপ দ্য সাইড, দুই সাইডেও চলে যেতে পারে। সুতরাং এই সাইন এন্ড সিমটমস গুলো আমাদেরকে অ্যাথলেটস ফুড ইনফেকশনকে কি বলে ডিরেকশন দেয়। রিস্ক ফ্যাক্টর: ফ্রিকুয়েন্টলি উইয়ার এনক্লোজড ফুটওয়্যার, যারা খুবই প্রতিদিন এই ধরনের ফুটওয়্যার গুলো ব্যবহার করে।
সোয়েট হেভিলি, মানে ঘাম হয় প্রচুর, এমন মানুষের এটা হতে পারে। যেহেতু খেলাধুলা যারা করে বা এই ধরনের ইউজ করে তাদের প্রচুর সোয়েটিং হওয়ার চান্স আছে। আবার এখানে আরো কিছু আছে যে শেয়ার ম্যাটস, রাগস, বেড লিনেন্স, ক্লোথস, শুজ উইথ সামওয়ান হু হ্যাজ এ ফাঙ্গাল ইনফেকশন, যেটা দেখা যায় অ্যাথলেটসদের মধ্যে। এ ওর মোজা পরতেছে, এ ওর জুতা পরতেছে, তারপরে যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে খেলাধুলার, এক একজন আহ, প্রত্যেকে মানে একটাই কমনলি ব্যবহার করছে অ্যাক্সেসরিজ গুলো। তো এই কারণে এটা হওয়ার চান্সটা বেড়ে যায়। ওয়াক বেয়ার ফুট ইন পাবলিক এরিয়াস, অনেক সময় খালি পায়ে হাঁটলেও, এই যে এখানে লেখা আছে, বিশেষ করে লকার রুম, গোসলখানা, সুইমিং পুল, কমিউনাল বাথ, শাওয়ার যাওয়ার সময় এখানে খালি পায়ে যাওয়া যাবে না। কারণ অনেকের শরীরে জীবাণু থাকতে পারে যেগুলো ওই ফ্লোরের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। অর্থাৎ খালি পায়ে থাকলে তোমার কোথাও ক্র্যাকিং হলে সেটা তোমার শরীরেও চলে আসতে পারে। অর্থাৎ একটা জিনিস নিশ্চিত যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি আমি বলি রিস্ক ফ্যাক্টর গুলো দেখলেই বোঝা যায়, আমাদেরকে ভিড় এড়িয়ে চলতে হবে, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই জন্য আমাদের কি বলে, প্রতিদিন নতুন নতুন আহ, ইয়ে সক্স গুলো ব্যবহার করা উচিত। আহ, যে খেলাধুলার অ্যাক্সেসরিজ গুলো আমরা ব্যবহার করি ক্রিকেট, ফুটবল বা নানান ধরনের খেলাধুলায়, সেইগুলো যেন পার্সোনাল ইউজের যেন থাকে, অন্যেরটা যেন আমরা ইউজ না করি। ঘাম হতে পারে, সেই ঘামগুলো হওয়ার পরে সেটা ভালোভাবে পরিষ্কার করা উচিত সাবান পানি দিয়ে। অনেক সময় গরম পানিতে পা চুবিয়ে থাকা উচিত। তো এই ধরনের প্রিভেনশন গুলো আমাদের নিতে হবে। এই যে আমাদের একটা দেখাচ্ছি আমরা ঠিক কানে, কোনার আঙ্গুলটা, কানি আঙ্গুলের 4th এবং 5 এর মাঝখানে তোমার এই যে টো ওয়েব ইনফেকশন হয়, এটাকে বলে টো ওয়েব ইনফেকশন, এবং ওই ফেটে যায় এবং ওই জায়গাটাতে হয়। আমি ব্যাডমিন্টন খেলার সময় আমার 2-1 বার হয়, তো আমি খেয়াল করেছি এই জায়গাটাতেই সবচেয়ে বেশি হয়, এই কোনার আঙ্গুলটাতে। মোস্ট কমনলি ফাউন্ড ড্রাই, ক্র্যাক, স্কেলি অ্যান্ড রেডনেস। আরেকটা হতে পারে মোকাসিন টাইপ ইনফেকশন। আমাদের পায়ের ইয়ে, নিচের যে অংশটা রয়েছে সেখানে থিকেনিং অফ দ্য আউটার লেয়ার অফ দ্য স্কিন পুরা শক্ত হয়ে যায় এবং স্কেলি আঁশ জাতীয় হতে পারে। সিজনাল ভেরিয়েশন হতে পারে, মিনিমাল প্লুরিটাস, মানে চুলকানিটা একটু কম হয়, কোনো ভেসিকল তৈরি হয় না, এটাকে বলে মোকাসিন টাইপ ইনফেকশন। ভাস্কুলার টাইপ ইনফেকশন, এই যে ব্লিস্টারের মতো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ফ্লুইড ফিল্ড ব্লিস্টার, বিভিন্ন ধরনের পায়ের বিভিন্ন অংশে এরকম একটা দুইটা করে ব্লিস্টার হতে পারে, এটাকে ভাস্কুলার টাইপ ইনফেকশন বলে। আর একটা হচ্ছে আলসারেটিভ টিনিয়া পেডিস, একেবারেই গর্ত হয়ে যেতে পারে, একদম পুজের মতো হয়ে যেতে পারে, প্রিডমিনেন্টলি কজড বাই টিনিয়া interdigitally and is associated with rapid speed of vascular lesions, ulcer and erosions. তোমার স্কিন ক্ষত হয়ে যাবে, আলসার হয়ে যাবে একদম। তো 4 ধরনের অ্যাথলেটস ফুড ইনফেকশন হয়, খুবই কমন হচ্ছে টো ওয়েভ ইনফেকশন, খুবই কমন। আর মোকাসিন টাইপ ইনফেকশনটাও খুবই কমন, সারা পায়ে এরকম একটা হতে পারে। তো এই ইনফেকশন গুলো আমাদের কি বলে ঠেকাতে হবে। আমরা যে ওষুধগুলো ইউজ করতে পারি, আমাদেরকে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হবে। টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বেশ কিছু রয়েছে, তবে ক্লোট্রিমাজোল কি বলে সলিউশন, ক্লোট্রিমাজোল সলিউশন, ডার্মাসিম যে সলিউশনটা, আমি জানি না, এসিআই কোম্পানি মনে হয় ডার্মাসিম তৈরি করে। এই ডার্মাসিমটা খুবই ভালো কার্যকর এবং আমি ইউজ করে দেখেছি। তুমি ইনসেপ্টা বা স্কোয়ার বা অন্যান্য কোম্পানির যদি তুমি ক্লোট্রিমাজোল সলিউশন ব্যবহার করো 1%, ইন এফিকেসি খুবই পুয়ার। কিন্তু ডার্মাসিম একবার মাখলে, একদিন মাখলেই তোমার একদম ক্লিয়ার হয়ে যায়। আমি জানি না এখানে র মেটেরিয়ালস এর কোনো পার্থক্য আছে কিনা, তবে একেবারেই পরিষ্কার যে ডার্মাসিমটা বাজারে প্রচুর চলে এবং পাওয়াও যায় কম। কেন পাওয়া যায় কম আমি তা বুঝি না, এসিআই কোম্পানি কি কম এটাকে মার্কেটিং করে কিনা। তো এই ক্লোট্রিমাজোল সলিউশন বা মাইকোনাজোল
বা টার্বিনাফিন এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো সবই অ্যান্টিফাঙ্গাল, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল হিসেবে আমরা ইউজ করতে পারি। এই যে এখানে ক্লোট্রিমাজোল ক্রিম 1%, এটা আমরা ইউজ করতে পারি। মাইকোনাজোল ক্রিম ইউজ করতে পারি টুয়াইস ডেইলি। টার্বিনাফিন ক্রিম 1%, এটা ওয়ান্স ডেইলি ফর 1 উইক, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো আমাদের অপশন হিসেবে আছে, বাজারে কিনতে পাওয়া যায়। তো ক্লোট্রিমাজোল 1% সলিউশনটা খুবই মানে ভালো কার্যকর, 1% ক্রিমটাও ব্যবহার করা যেতে পারে। প্রিভেনশন, আমরা এখানে কয়েকটা মেজারমেন্টের কথা বলেছি, মেজার নিতে হবে। লেট ইউর ফিট এয়ার আউট, অর্থাৎ when you can wear sandals to let your feet air out as much as possible, যদি ভালো হয় যে স্যান্ডেল পরে থাকা আর কি, যাতে করে প্রচুর আলো বাতাস পায়। খেলাধুলার মাঝখানে যখন সময় থাকে, যখন তুমি খেলছো না, সে সময় জুতা মোজা পরে থাকার দরকার নেই, তুমি কি বলে স্যান্ডেল পরে থাকো। ওয়াশ ইউর ফিট ডেইলি, ইউজ ওয়ার্ম ওয়াটার, সোপি ওয়াটার, রিন্স অ্যান্ড ড্রাই ইউর ফিট থরলি, অর্থাৎ খেলোয়াড়দেরকে ওয়ার্ম ওয়াটার, সোপি ওয়াটার দিয়ে রিন্স করতে হবে। চেঞ্জ সক্স রেগুলারলি, ডেফিনেটলি সক্স গুলো খুব ভালো কোয়ালিটির, ভালো মানের হতে হবে, এবং যেগুলো একটা সক্স পরের দিন ইউজ না করাই ভালো। অল্টারনেট পেয়ার অফ শুজ গুলো যেন অল্টারনেট থাকে। ডেফিনেটলি আমরা যারা খেলাধুলা করি, বাচ্চা টাচ্চা, তাদের দুই জোড়া শুজ রাখাটা ভালো হবে। প্রোটেক্ট ইউর ফিট ইন পাবলিক প্লেসেস, তুমি স্যান্ডেল বা শুজ এগুলো ইউজ করবা, বিশেষ করে লকার রুমে, পাবলিক পুলে, শাওয়ারে গেলে স্যান্ডেল পরাটা উচিত। বি অ্যাওয়ার অফ দ্য রিস্ক ফ্যাক্টর ফর স্প্রেডিং কন্ডিশনস, আমরা একজন আরেকজনের বেড, টাওয়েল, কাপড় চোপড় এগুলো শেয়ার না করি। তো এই ছিল আমাদের মোটামুটি দুটো জিনিস বাকি ছিল এই চ্যাপ্টারের তোমাদের সাথে। একটা ছিল সার্জিক্যাল সাইট ইনফেকশন, আর একটা হলো অ্যাথলেটস ফুট। আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু মারুফ তুমি লিখে পাঠিয়ে তো, মানে কারা কারা উপস্থিত আছে, বুঝতে পারছো? তোমাদের কি রোল নাম্বার আছে না? হ্যাঁ, এই তো। কয়জন উপস্থিত? 25 জন দেখা যায় উপস্থিত। মারুফ কি শুনতে পাচ্ছে? আরেকজন কে যেন আছে? ইসরাত? একজন আছে ইস্ট করতে। তো স্যার হ্যাঁ ওরা বোধহয় স্যার অ্যাটেন্ডেন্সটা গুগলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে স্যার আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে রোল নাম্বার গুলো পাঠালেই হবে, আমি পরে আপডেট করে দিব ক্লাসে গিয়ে ওখানে ঠিক ইয়েটাতে। আছে স্যার, ওকে শিওর। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি, তোমাদের কোনো কোশ্চেন না থাকলে। আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা খুললে হয়তো তোমাদেরকে একটা কুইজ নিয়ে নিবো এই চ্যাপ্টারের উপরে আমরা। ঠিক আছে। জি জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।